কারণ বাকি দুইটা বিষয় আগে আপনাদের সাথে আমার কথা হয়েছিল। মধ্যাহ্নবিরতির পরে আমরা সংরক্ষিত নারী আসন বিষয় সম্পর্কিত আলোচনায় গিয়েছি। তার মধ্যে এই বিষয়টা আজকের মতো সিদ্ধান্ত না হয় পরবর্তী আরেকটা ডিসকাশনের জন্য রাখা হয়েছে। যে বিষয়টা আপনারা জানেন যে আমাদের দলের প্রস্তাব এবং আরও অনেক রাজনৈতিক দলের প্রস্তাব হচ্ছে সংসদে নারী আসনের বর্তমান বিদ্যমান যে সংখ্যা সেটা 50। আমরা এই সংরক্ষিত নারী আসনের সংখ্যা 50 থেকে বৃদ্ধি করে 100 উন্নীত করার জন্য প্রস্তাব রেখেছি এবং আমরা প্রস্তাব করেছি বিদ্যমান সংবিধানের যে প্রক্রিয়ায় এই নির্বাচনটা হয়, মনোনয়নটা হয়, সেই প্রক্রিয়াতেই সেটা হবে। এবং বিকল্প প্রস্তাব হিসেবে অনেক রাজনৈতিক দলের পক্ষ থেকে সেটা সরাসরি নির্বাচনের প্রস্তাব করা হয়েছে এবং কিছু কিছু প্রস্তাব এসছে এরকম ঘূর্ণায়মান পদ্ধতিতে সেই আসনগুলো হবে। সেটা অবশ্য নির্বাচনী ব্যবস্থা সংস্কার সংক্রান্ত যে কমিশন তাদের রিপোর্টের মধ্যে আছে। বাস্তবতা বিবেচনায় আরও দুই একটা প্রস্তাব ওখানে উত্থাপিত হয়েছে, সেগুলো আমি এখানে না বলাই ভালো হবে, যেহেতু পরবর্তীতে আলোচনা হবে। আমরা নিজ নিজ দলীয় ফোরামে সেটা আলোচনা করে যদি আমরা একটা জায়গায় আসতে পারি ভালো। তার মধ্যে বিকল্প প্রস্তাব হিসেবে এরকম কিছু প্রস্তাব এসছে যে বিদ্যমান 50 আসন যেভাবে আছে সেভাবে রেখে, নির্বাচন ব্যবস্থা যেভাবে আছে সেভাবে রেখে পরবর্তী বর্ধিত যে 50 আসন সেই আসনের বিষয়ে কেউ কেউ প্রস্তাব করেছেন সেটা নির্বাচনে ভোট প্রাপ্তির সংখ্যা অনুপাতে হতে পারে কিনা। আর কেউ কেউ বলছেন যে 300 আসনের পরে যে 50টা সংরক্ষিত আসন আছে সেটা বিদ্যমান পদ্ধতিতেই হোক, কিন্তু 300টা যে এখন আসনে সরাসরি নির্বাচন হবে সেই এরিয়াগুলোতে 10 থেকে 15% নারীদের মনোনয়ন দেয়া যায় কিনা। কোনো কোনো প্রস্তাব আছে 33% মনোনয়ন দেয়া যায় কিনা। এগুলোর বিষয়ে কোনো মন্তব্য হয়নি, সেটা পরবর্তী আলোচনার জন্য রাখা হয়েছে। আমি এখন দ্বিতীয় আলোচনায় যাই। দ্বিতীয় আলোচনা হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে। তা আপনারা সবাই জানেন আমাদের দলের পক্ষ থেকে যে আমরা 31 দফা প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলাম, তার মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ধারণার সাথে আমরা একমত। আমাদের প্রস্তাব এবং আসন সংখ্যা এই উচ্চকক্ষের এটাকে সিনেটও নামকরণ করা হয়েছে, যদিও এটা এখনো ফাইনাল না। এখানে আসন সংখ্যা হবে 100, সেটা আমাদের প্রস্তাব। 100 আসনের বিষয়ে প্রায় অধিকাংশ রাজনৈতিক দল একমত এবং অধিকাংশ রাজনৈতিক দল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়েও একমত। তবে কিছু কিছু রাজনৈতিক দলের সে বিষয়ে একটু আপত্তি আছে, তাদের সংখ্যা হয়তো বেশি নয়। এবং এই 100 আসনের বিষয়েও প্রায় অধিকাংশ রাজনৈতিক দলের যারা দ্বিকক্ষে বিশ্বাস করে প্রস্তাব করেছে তাদের একমত, কিন্তু তার নির্বাচন পদ্ধতি নিয়ে এখনো পর্যন্ত তর্কটা শেষ হয়নি। তো সেই জন্য এখানেই আলোচনাটা সমাপ্ত হয়েছে এবং নিজ নিজ দলীয় ফোরামে এই আলোচনাগুলো করে ভবিষ্যতে কোন পদ্ধতিতে এই 100 আসনের নির্বাচনটা হবে সেটা নির্ধারণ করা গেলে তখন একটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় সনদে সেটা স্থান পাবে। তো এখন এই পর্যন্তই থাক, কারণ 100 আসনের নির্বাচন পদ্ধতি নিয়ে আমরা যদি ঐক্যমতে আসতে পারি সেটা একটা, আর ওখানে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে কি কি ক্রাইটেরিয়া থাকবে সেটাও তখন নির্ধারিত হবে। আর দ্বিকক্ষ বিশিষ্ট আসনের এই আলোচনাটা পরবর্তীতে আবার হবে। আমি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে যে পাওয়ার অ্যান্ড ফাংশনের কথা বলা হয়েছে, এখানে বলা হচ্ছে তাদের রেসপন্সিবিলিটি কী হবে, দায়িত্ব এবং রোল কী হবে, সে বিষয়ে সংস্কার কমিশনগুলোর সাথে আলোচনার পরে এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে প্রথম পর্বের আলোচনার মধ্যে কিছু কিছু বিষয় মোটামুটি উঠে এসছে। প্রায় সব দল সেগুলোর সাথে একমত পোষণ করেছে। যেমন নিম্নকক্ষের পাশকৃত বিল
উচ্চকক্ষে প্রেরণার পরে কতদিন পর্যন্ত তারা বিবেচনা রাখতে পারবেন, সুপারিশ সহকারে অথবা সরাসরি অনুমোদন অথবা আপত্তি সহকারে নিম্নকক্ষে ফেরত পাঠাতে পারবেন ইত্যাদি বিষয়ে কিছু একমত আসা গিয়েছিল। তো এখন প্রশ্ন হচ্ছে, যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট স্থাপনের বিষয়ে একটা ঐকমত্যে আসে, সেটা এক, সদস্য সংখ্যা যদি 100 হয় সেটা 2, তারপরে হবে কর্মপদ্ধতি এবং সিলেকশন পদ্ধতি। এই জায়গাতে আসতে হয়তো আর একটু কিছু সময় লাগবে সবাই আলোচনার প্রেক্ষিতে, তখন সেটা বলা যাবে। এরপরে আমাদের আজকের এজেন্ডার মধ্যে ছিল প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত। বর্তমান সংবিধানে যে বিষয়টা আছে, রাষ্ট্রপতির হাতে সেই ক্ষমতা এবং অ্যাবসলিউটলি রাষ্ট্রপতি স্বাধীনভাবে সে নিয়োগ দিতে পারেন প্রধান বিচারপতি। কিন্তু এখন যে বিদ্যমান সুযোগ বা অবস্থা সংবিধানে, তাতে করে বাংলাদেশের যে কোনো নাগরিককে যদি চিফ জাস্টিস বানিয়ে দেওয়া হয়, সেটাও একটা অপশন আছে। তা আমরা মনে করি সেটা থাকা ঠিক হবে না, এবং সেটা অ্যাপিলেট ডিভিশন থেকে হবে না অন্যখান থেকে হবে সেটার কোনো বিধিনিষেধ নাই। তো সেই জায়গা থেকে আমরা একটা রেস্ট্রিকশনে আসতে চাই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, যে রাষ্ট্রপতিকে নির্ধারণ করে দেয়া হবে যে এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে চিফ জাস্টিস নিয়োগ দিবেন। তার মধ্যে মোটামুটি আমি শতকরা হিসাব বলবো না, 2টি রাজনৈতিক দল বাদে বাকি সবাই এক জায়গায় এসছেন যে রাষ্ট্রপতিকে এখানে নির্ধারণ করে দেয়া হবে যে কোন ব্যক্তি প্রধান বিচারপতি হওয়ার যোগ্য হবেন। তার মধ্যে এসছে অবশ্যই তারা আপিলেট ডিভিশনের বিচারপতি হতে হবে, এবং আপিলেট ডিভিশনের জ্যেষ্ঠতম 2 জনকে সেই বিবেচনায় রেখে যে কোনো একজন করতে পারবে। আগের আলোচনা একসময় এসেছিল, আমাদের প্রস্তাব ছিল যে জ্যেষ্ঠতম 3 জন। তা এখন 2 জনের ক্ষেত্রে যেহেতু অধিকাংশ রাজনৈতিক দল, 2টি রাজনৈতিক দল বাদে প্রায় একমত পোষণ করেছে। কিন্তু এখানে আমাদের একটা বিষয় বিবেচনায় নিতে হবে। সবাই বলছে যে রাষ্ট্রপতিকে যদি এই অপশনটা দেয়া হয়, ভবিষ্যতে যদি পলিটিক্যালি এটা ইনফ্লুয়েন্স করার একটা মানসিকতা থাকে, তাহলে কী হবে? এখানে আমাদের একটা লজিক আছে। আপনারা সবাই জানেন যে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট অর্ডিন্যান্স 2025 একটা পাস হয়েছে মানে অর্ডিন্যান্স জারি হয়েছে। সেই অর্ডিন্যান্সটা হাইকোর্টে অবশ্য চ্যালেঞ্জ হয়েছে, তার সেকশন 3, 5, 6 এবং 7 এটা চ্যালেঞ্জ হয়েছে। সেই রিটটা আবার ডিসপোজ অফও হয়েছে উইথ অবজারভেশন। তার এগেনস্টও বোধহয় আরেকটা রিট হয়েছে, আমি জানি না সেটা এখনও শুনানিতে আসছে কিনা। সামহাও এই রিক্রুটমেন্টের জন্য, এই অ্যাপয়েন্টমেন্টের জন্য অলরেডি আইনটা কিন্তু অ্যাকশনে গিয়েছে। আপনারা দেখেছেন যে বিজ্ঞাপনের মাধ্যমে জাজেস নিয়োগের জন্য অলরেডি একটা প্রসিডিউর শুরু হয়েছে সুপ্রিম কোর্টে। তা আমরা বলেছি, আমরা যেহেতু বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করি এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে চাই, সেই জন্য ওই অবজারভেশনগুলো শুনানি করে এটা ডিসপোজ অফ করলে ভালো হতো। বাট এই আইনের বিপক্ষে আমরা কেউ নই, এবং কোনো রাজনৈতিক দলও এই আইনের বিপক্ষে কোনো মতামত আজ পর্যন্ত পত্রিকান্তরে দেয় নাই বা দেখা যায়নি। তো সুতরাং যদি এটা রেটিফিকেশনের প্রশ্ন আসে পার্লামেন্টে, তখন ওখানে কোনো সংশোধনী আনা যাবে কিনা, করা হবে কিনা, সেটা আলোচনার বিষয় পরবর্তীতে। বাট এই আইন এবং নিরপেক্ষভাবে স্বাধীনভাবে বিচারক নিয়োগের যে প্রক্রিয়া, এগুলোর সাথে কেউ দ্বিমত পোষণ আমরাও করি নাই, কেউ করে নাই। তো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি বিচারক নিয়োগ শুরু হয়, একটা পর্যায়ে দেখা যাবে যে আওয়ামী লীগের সময়, ফ্যাসিবাদের সময় যেভাবে একটা জুডিশিয়ারিকে পলিউটেড করা হয়েছিল, সেখান থেকে আমরা গ্র্যাজুয়ালি নিষ্কৃতি পাবো। একটা জায়গায় উন্নীত হলে সেই জাজেসের মধ্য থেকে যদি জ্যেষ্ঠতার ভিত্তিতে অ্যাপিলেট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশন থেকে চিফ জাস্টিস নিয়োগ হয়, সেই জায়গায় আমরা পৌঁছাতে পারবো, এবং কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, একটা নিউট্রাল চরিত্র আমরা তখন পাবো। সেই জায়গায় যাওয়ার জন্যই তো আমরা সংগ্রাম করেছি, একটা স্বাধীন বিচার বিভাগের জন্য। যে বিচার বিভাগ পার্লামেন্টের, যে বিচার বিভাগ এক্সিকিউটিভের একটা হিসাবে, রক্ষা কবচ হিসাবে, অথবা পাহারাদার হিসাবে, অথবা ন্যাশনের গার্ডিয়ান হিসেবে কাজ করবে। অলদো আমরা জানি সবাই, কনস্টিটিউশনের গার্জিয়ান হচ্ছে সুপ্রিম কোর্ট, সব কিছু ইন্টারপ্রিট করার এবং যে কোনো এনাক্টমেন্টের